হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? ওকে, আশা করি তোমরা ভালোই আছো এবং সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা সেটাই সবসময় চাই যে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি এবং নিরাপদেই থাকি। তো ওয়েলকাম টু অল। আজকে আমরা তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি, আমাদের বরাবরের মতো সংক্ষিপ্ত প্রশ্নের উপরে যে আমাদের কার্যক্রমগুলো থাকে তার আওতায় আমরা আজকের আরও কিছু প্রশ্ন করব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের বেস লেভেলটাকে আরও একটু স্ট্রং করে নিতে পারবো। ওকে, তো ঠিক আছে, চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রোগ্রাম। যে প্রথম প্রশ্ন ছিল যে ভাজক ভাগফলের 10 গুণ, আর ভাজক দেওয়া আছে 0.5 হলে ভাজ্য কত। তো এখানে ভাজ্য বের করতে গেলে আমরা সবসময় জানি কি আমাদের কী কী জিনিস লাগবে। ভাজ্য এবং ভাজক এই দুইটা জিনিস লাগবে। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, অর্থাৎ ভাজ্য বের করতে গেলে ভাজক এবং ভাগফল এই দুইটা জিনিসের গুণ করতে হবে। তাহলে এখানে ভাজক দেওয়া আছে বাট ভাগফল কিন্তু সরাসরি বলা নাই। তাহলে তোমাকে আগে ভাগফলটা বের করতে হবে। সেটা কি করে আমরা বের করতে পারি? দেখো, এখানে বলছে ভাজক ভাগফলের 10 গুণ। ভাজক দেওয়া আছে 0.5। তো এই 0.5 মানেই হলো ভাগফলের 10 গুণ। তো এখন 10 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে আমি ভাগফলটা পেয়ে যাব। তাহলে ভাগফল কি হবে? 0.5 এটাকে 10 দিয়ে ভাগ করলাম। আর ভাগের বেলায় আমরা কি শিখেছি? যে যে কয়টা শূন্য থাকবে দশমিক সেই কয়ঘর বামে সরে আসবে। তাহলে এটার উত্তর কি দাঁড়ালো? এইটা, অর্থাৎ ভাগফল পেয়ে গেলাম 0.05। ঠিক আছে। তো এখন ভাজ্য নির্ণয় সূত্রে আমরা নিশ্চয়ই জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। তার মানে 0.05 হলো ভাজক, 0.5 ভাজক, ভাগফল পেলাম 0.05। তাহলে এটা আমরা গুণ করে দিলাম। দেখো, 3টার আগে দশমিক আছে, তাহলে 1 2 আরেকটা শূন্য দিয়ে দশমিক বসাতে হবে। এইটা হয়ে গেল আমাদের ভাজ্য। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন আছে আমরা, দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। অনেক সময় 1.5টা কিন্তু আবার এইভাবেও থাকতে পারে। এটাকেও আমরা কি বুঝবো? যে 1 সমস্ত 1/2 গুণ অথবা 1.5 গুণ। তো দৈর্ঘ্য প্রস্থের, তাহলে এই 2 নম্বর প্রশ্নে আমরা দেখলাম যে দৈর্ঘ্যটা কত হবে। দৈর্ঘ্য সমান সমান প্রস্থ আছে 4, তাহলে তাকে 1.5 দিয়ে গুণ করলাম, হলো 6 মিটার। দৈর্ঘ্য হয়ে গেল 6 মিটার আর প্রস্থ দেওয়া আছে 4 মিটার। ওকে, উত্তর চাওয়া হয়েছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান সমান 6 গুণ 4 24 বর্গমিটার। ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা অবশ্যই বর্গমিটারে লিখতে হবে। ওকে, 3 নম্বর প্রশ্ন, 20% হার মুনাফায় 0.5 টাকা, 0.5 বছরে মুনাফা আসলে কত হবে? তাহলে মুনাফা আসলে বের করতে গেলে আগে মুনাফাটা বের করতে হবে, তারপর আমরা আসলের সাথে ওটা যোগ করলে মুনাফা আসলে হয়ে যাবে। তাহলে এখানে মুনাফাটা কি হবে? আমরা আগে মুনাফাটা বের করি। মুনাফা সমান সমান আমরা জানি যে আসল 0.5, অর্থাৎ এইগুলো সবই গুণ করে দিব, নিচে 100। মুনাফার হার, এটা আসল, এটা সময়, নিচে হবে 100। তাহলে কিন্তু মুনাফা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি হচ্ছে? দেখো, এই দুইটা দশমিক উঠে গেলে আমরা নিচে 100 আনতে পারি। অর্থাৎ এটার জন্য 10, এটার জন্য 10, 100 লিখলাম। এখন এটা দিয়ে কাটলাম 5 একটা কেটে গেল, 5 একে 5 20। তাহলে হলো 1/20। এইটা হলো মুনাফা। তো 1/20 মানে কি? অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। এইটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে উত্তর হবে, দেখো, 0.05। ঠিক আছে, 0.05। তো এইটা ছিল আমার মুনাফা। কেমন? আর আসল কত আছে আমার? 0.5 আসল। এর সাথে যদি আমি মুনাফাটা যোগ করে দেই তাহলে কি দাঁড়ালো? এইটা হয়ে গেল মুনাফা আসল। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। এখন আমরা দেখি 4 নম্বর প্রশ্নে, যে 5 টাকার 25% সাথে
50 টাকার 1/2%-এর গুণফল কত? তাহলে 5 টাকার 25%, আমরা এটা লিখি 5 টাকার 25%। তাহলে সেক্ষেত্রে কি হলো 5 টাকার 25/100, তো সেই ক্ষেত্রে এটা হলো 4, 5/4 টাকা পেয়ে গেলাম। আরেকটা প্রশ্ন বলেছে এর সাথে, যে এর সাথে 50 টাকার 1/2% কত হবে? তাহলে আমি বের করতে পারি 50 টাকার 1/2% মানে 1/100 হয়ে গেল। তাহলে এটা দিয়ে কাটলাম 2, এখান থেকে পেলাম আমি 1/4। তাহলে 5/4 এবং 1/4 এই দুইটার যদি গুণফল করি তাহলে উত্তরটা হয়ে গেল। তাহলে কত আসতেছে 5/4 গুণ 1/4, 5/16। এটা হলো আমার নির্ণয় গুণফল। কেমন? ওকে, এরপরে আমরা চলে যাবি যে 1 বিলিয়ন সমান কত মিলিয়ন? 1 বিলিয়ন সমান সমান আমরা জানি 1000 মিলিয়ন, 1000 মিলিয়ন। ওকে, 6 নম্বর প্রশ্নে আমরা দেখি 3/8 এটার সাথে ক/12 সমান সমান 1। তো এখানে ক এর মানটা চাওয়া হয়েছে, তাহলে ক এর মানটা কত আসতেছে দেখো। এই যে আমরা এইটার সাথে এটা গুণ বোঝাচ্ছে, কেমন? তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি কত হচ্ছে দেখো, ক/32, ঠিক আছে, সমান সমান 1। তার মানে ক হয়ে গেল 32 একে 32, ঠিক আছে। তাহলে ক এর মান পেলাম 32। 7 নম্বর প্রশ্নে চলে যাই। 7টি ক্রমিক সংখ্যার যোগফল দেয়া আছে 280। এখানে একটা টেকনিক আছে দেখো, 7টি ক্রমিক সংখ্যার যোগফল 280। তাহলে আমি কি করব, এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা পাবো ওই সংখ্যাটা হবে মাঝখানে। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি দেখো কত হয় 40। তাহলে এই 40 সংখ্যাটা হয়ে গেল আমার মাঝের সংখ্যাটি। কেমন? এইবার যেহেতু 7টি সংখ্যা বলেছে, তাহলে এর আগে 3টা সংখ্যা, এরপরে 3টা সংখ্যা লিখলে আবার হয়ে গেল। তাহলে আমরা দেখি কত হয়। এটা 37, 38, 39, 40, 41, 42, 43, 1 2 3 4 5 6 7। দেখো 7টি সংখ্যা হয়ে গেল। কেমন? তাহলে এই হলো 7টি ক্রমিক সংখ্যা বলছে, মানে পরপর। এখন প্রশ্ন বলেছে কি তৃতীয়, চতুর্থ, পঞ্চম সংখ্যার গড় কত? এখন খেয়াল করি আমরা, এটা হলো তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা, ঠিক আছে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টা সংখ্যার গড় বের করতে হবে। তো আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস শিখেছিলাম, যে যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে মাঝের সংখ্যাটাই উত্তর হবে, ঠিক আছে না? তাহলে দেখো এটা ক্রমিক সংখ্যা পরপর আছে, অর্থাৎ 39, 40, 41, তাহলে উত্তর হলো 40। তোমাকে আর এই 3টা যোগ করে তারপর আবার 3 দিয়ে ভাগ করে উত্তর বের করার কোনো দরকার নাই, কারণ আমরা জেনে গেছি কি, যে যদি 3টা সংখ্যা ক্রমিক সংখ্যা থাকে তাহলে মাঝের সংখ্যাটি হবে সংখ্যাগুলোর গড়। তাহলে এই ক্ষেত্রে গড় দাঁড়ালো কত? 40। আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাই। 6 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। আমরা আগেও এটা এ ধরনের প্রশ্ন করেছি। তো প্রথমে আমি 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল বের করলাম। সেটা হলো, সূত্র ছিল শেষ সংখ্যা গুণ পরের সংখ্যা ভাগ 2। তারপরে 1 থেকে 5 পর্যন্ত যোগ করে এটা থেকে বাদ দিব, তাহলে শেষ সংখ্যা হলো 5 গুণ 6 ভাগ 2। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, 15, এটা হলো 3। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা গুণ করো, 465, তার থেকে বাদ দিলাম 15, 0 5 450, ঠিক আছে। এইটাই হলো আমার 6 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল, খুব সহজে পেয়ে গেলাম। আমরা যদি এটাকে আবার পদ সংখ্যা এবং যোগফলের সূত্র দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে আরও অনেক কি সময়ের ব্যাপার। ওকে, 9 নম্বর প্রশ্নে আমরা এখন আসবো। দেখো 75 টাকা 56%, এখানে 75 টাকার 56% দাঁড়ালো 42 টাকা, ঠিক আছে। তাহলে প্রশ্ন ছিল যে 112% 84 টাকা হবে, কত টাকা? তাহলে এই কত টাকা মানে কি আমাকে আসল বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা হলো 84, এই পার্সেন্টটাকেও নিচে আসবে, গুণ 100। এখন এটাকে আমরা কাটাকাটি করলে উত্তর হয়ে যায়। দেখো যদি 4 দিয়ে কাটি, 4 দ্বিগুণ 8 হয়, থাকে হলো 3 32, 4 8 32, এটা হলো 4 25 100। তারপর 28 দিয়ে এটা করলে 3 3 25 75 টাকা, সেই কিন্তু একই উত্তর হয়। তো আমরা যদি টেকনিকটা একটু মনে রাখতে পারি, সেটা হলো কি, যে যেহেতু এইটা তো এটা ডাবল, এইটা তো এটা ডাবল,
তো সেটা ডাবল হোক, 3 গুণ হোক, 5 গুণ হোক, 6 গুণ হোক, যাই হোক না কেন সবসময় উত্তর হবে যে টাকাটা দেওয়া আছে ওইটাই। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, 15 জন লোক এক সপ্তাহে 49 কেজি যদি চাল লাগে, তাহলে বলছে ডিসেম্বর মাসে 45 জন লোকের কত কেজি চাল লাগবে। সো এখানে ডিসেম্বর মাস মানে আমরা জানি 31 দিন, তাহলে 15 জন লোকের যদি এক সপ্তাহ মানে আমরা জানি 7 দিন, চাল লাগতেছে 49 কেজি। কেমন? তাহলে একজন লোকের এক সপ্তাহে অর্থাৎ 7 দিনের জায়গায় 1 দিন হয়ে গেল, তাহলে একদিনে অবশ্যই কম চাল লাগবে, সেই ক্ষেত্রে কি হবে? ভাগ হবে। এরপরে লোক হচ্ছে 45 জন লোকের 31 দিনে, ডিসেম্বর মাসে 31 দিন, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা অবশ্যই বেশি চালের পরিমাণ লাগবে, সেই ক্ষেত্রে গুণ হবে, কারণ লোকও বেশি দিনও বেশি, তাহলে সেই ক্ষেত্রে চালের পরিমাণও বেশি লাগবে, এই ক্ষেত্রে এগুলো সব উপরে হবে। এখন আমি এটা কি করলাম, 3 7 21 ইন্টু 31, 21 ইন্টু 31, এটা হয়ে গেল 651 কেজি। তাহলে মোট চালের পরিমাণ 651 কেজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 11 নম্বর প্রশ্ন আমরা যাব। এখানে আরেকটা মজা দেখো, ক বাই খ। 11 নম্বর প্রশ্নে দেখো ক বাই খ, এটা আছে একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা জানি কি, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয়। তাহলে এই ছোট সংখ্যা অর্থাৎ এটা প্রকৃত হলে অবশ্যই এই মানটা ছোট হতে হবে। তার মানে এটাকে যদি সম্পর্ক প্রতীক দিয়ে লিখতে বলে, তাহলে আমরা কিভাবে লিখব, যে ক লেস দ্যান খ, অর্থাৎ ক এর মানটা খ এর থেকে ছোট হবে, এটাই হলো সম্পর্ক প্রতীক। আচ্ছা, একটি চতুর্ভুজে 4 কোণের অনুপাত দেয়া আছে। দেখো এটা চতুর্ভুজের আমরা জানি 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। কেমন? 360 ডিগ্রি। এখন অনুপাত দেওয়া আছে এটা, অর্থাৎ 4টা কোণের পরিমাণ, একটা আছে 1, একটা আছে 2, আরেকটা 2, আরেকটা 3। অর্থাৎ এই অনুপাতগুলো উঠাইতে গেলে আমাদের একটা অজানা সংখ্যা নিয়ে আসতে হয়। অর্থাৎ এটা ধরবো, যদি ক ধরি, তাহলে এটা ক, এটা 2 ক, এটা 2 ক, এটা 3 ক। এখন এই সবগুলোকে আমি যোগ করে নিই, তা আমি ক ধরে ওই প্রসেসে না যেয়ে খুব শর্টকাটে করতে পারি। এইগুলো সব যোগ করবো, 3 আর 2 5 আর 2 7 আর 8, 8 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করা হয়, তাহলে আমার আসতেছে কত? 45 ডিগ্রি, তাই না? হ্যাঁ, 45 ডিগ্রি। তো এই 45 ডিগ্রি হলো, প্রথমটা হলো 45 ডিগ্রি, পরেরটা হবে 90 ডিগ্রি, তারপরেরটা হবে 90 ডিগ্রি, তারপরেরটা হবে 135 ডিগ্রি। এই মোট হয়ে গেল আমার 360 ডিগ্রি, অর্থাৎ চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ। তো প্রথম প্রশ্নটা কি বলেছে, যে প্রথম 3টি কোণ কি ত্রিভুজ উৎপন্ন করে? তাহলে প্রথম 3টি কোণের আমরা একটু আকৃতিটা দেখি কি, যেটা হলো 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজ হতে গেলে 180 ডিগ্রি কোণ লাগবে, তো 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বাট এই 3টা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি বেশি হয়ে যায়। তাহলে আমরা বলবো কি, যে এটা দিয়ে কোনো ত্রিভুজ হবে না বা ত্রিভুজ হয় না। কথা বুঝতে পেরেছ? ওকে। 13 নম্বর প্রশ্নে আমরা যাব, যে ক গ্রামের আয়তন দেয়া আছে এত বর্গ কিলোমিটার, লোক সংখ্যা ছিল 5500, এবং খ গ্রামের আয়তন 20 বর্গ কিলোমিটার, লোক দেয়া আছে 3200। তাহলে গ্রাম দুটি জনসংখ্যার গড় ঘনত্ব বের করতে হবে, অর্থাৎ ঘনত্ব বের করে কি করতে হবে, দুইটার গড় বের করতে হবে। তাহলে আমরা এটা 5500 দিল লোক, আমরা জানি যে ঘনত্ব বের করতে গেলে মোট লোক সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5500 জন লোক আছিল 50 বর্গ কিলোমিটার, সেই ক্ষেত্রে ঘনত্ব হলো 110। আর আরেকটা আছে 3200, তাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে হবে 160। ঠিক আছে, তো এই দুটো সংখ্যার গড় করতে হবে। তার মানে কি, এই দুটো যোগ করে যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে উত্তর হবে 135 গড় ঘনত্ব। কেমন? এরপরে আমাদের শেষ প্রশ্ন যেটা আছে, যে 2019 সালের 27শে ডিসেম্বর কি বার ছিল? কি বার? তো এই প্রশ্নটা আমরা বলেছিলাম যে শর্ট নিয়মে বা স্মার্ট পদ্ধতিতে আমরা একটা সূত্র দিয়েছিলাম তোমাদেরকে, যে খুব দ্রুততার সাথে এই ধরনের প্রশ্নগুলো উত্তর করা যায়। সূত্রটা কি ছিল, যে এখানে শতাব্দীর একটা কোড নাম্বার লাগবে, বছর তো আছেই 19, আর মাসের একটা কোড নাম্বার, আর দিনের কোড নাম্বার ছিল, বারের কোড ছিল, তাই না? তো বারের কোড আমরা 0 থেকে ধরছিলাম কি, শনিবার, এইভাবে রবিবার, 1 হলো রবিবার, 2 হলো সোমবার, এইভাবে। ঠিক আছে না?
আর হলো মাসের কোডটা আমরা শিখেছিলাম কি, যে 144, দেখো তোমাদের মনে আছে নিশ্চয়ই, তারপরে 25, 36 আর 146, এই সংখ্যাগুলো 12টা মাসের কোড নাম্বার। কেমন? এইটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো যেহেতু এখানে ডিসেম্বর আছে তাহলে তার জন্য আমি 6 নেব। তাহলে সূত্রটা আমার কি ছিল, যে সূত্রটা এরকম ছিল, প্রথমে আসবে কি তারিখটা, তারিখ কত আমাদের 27, কেমন, তারিখ হলো 27। আচ্ছা, এরপরে হলো মাসের কোড নাম্বার, মাস কত এখানে, ডিসেম্বর মাস, ডিসেম্বরের জন্য আমি কত নিব, 6 সংখ্যাটা নিব। ওকে, তারপরে দেখবো আমি কি বছর, এখানে বছর কত আছে দেখো 2019 সাল, তার মানে কি 2000 আর 19, এই 19টা হলো বছর, তাহলে এই 19 বছর হয়ে গেল। ওকে, এইটার সাথে যোগ করব যে 19টা বছর এখানে পেলাম, এর ভিতরে কয়টা লিপ ইয়ার হবে, লিপ ইয়ার হতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 4 16, তার মানে কয়টা হলো, 4টা লিপ ইয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো শতাব্দীর কোড নাম্বার, শতাব্দীর কোড নাম্বার কত, 2000, আমরা জানি 2000-এর জন্য কোড থাকে কত, 6, কারণ আমরা যে 0 2 4 6 এটা হলো মূলত কোড, তাহলে এই 6 হলো 2000, যখন সাল হবে তখন 6 নেব, তারপরে 2019 হলে তখন 4, 1800 হলে 2, ঠিক আছে। এইভাবে আমরা এই কোড নাম্বারগুলো একটু মনে রাখবো। তাহলে 2000 অর্থাৎ 20 শতাব্দীর জন্য আমাদের শতাব্দীর কোড হলো 6। এখন এই সংখ্যাগুলো যোগ করে আমি 7 দিয়ে ভাগ করলে আমি এরপরে অবশিষ্ট যেটা থাকবে সেটা উত্তরটা হবে। তাহলে আমরা যোগ করে দেখি কত হয়, 6 4 10, 19 আর 10 29, আর 6 35, 35 আর 27, তাহলে 27 যোগ 35, 2 হাতে 1, 62 হয়। এই 62কে আমরা এখন ভাগ করব 7 দিয়ে, 9 গেলে বেশি যাবে, তাহলে 8, 7 এটা কত, 56 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 6 কত হলে 12, 6, তাহলে অবশিষ্ট থাকে 6, তাহলে 6 হলে আমি চলে আসতেছি কি বার, শুক্রবারে। দেখো শনি, রবি, সোম, তারপরে 3 হলো মঙ্গলবার, 4 হলো বুধবার, 5 হলো বৃহস্পতিবার, 6 হলো শুক্রবার। তার মানে এই অবশিষ্ট যে সংখ্যা থাকবে সেই সংখ্যার উপরে দিনটা নির্ভর করবে, অর্থাৎ শুক্রবার। এটার জন্য একটা ভিডিও তোমাদের আমরা দিয়ে রেখেছি ইউটিউবে, এটা তোমরা দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে উত্তর পেয়ে গেলাম শুক্রবার। তো আমাদের এই প্রশ্নগুলোর আলোকেই আমরা যে জিনিসগুলো জানলাম, এইটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট ভিডিওর জন্য আমরা ওয়েট করব, আমরা এরপরে আরও নতুন কিছু নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।